হ্যালো স্টুডেন্টস, থাম্বনেল দেখেই বুঝে গেছো এটা কোন ক্লাসের ভিডিও। এটা ক্লাস 10-এর ভিডিও। আর এই ভিডিওটা ট্যাবে হচ্ছে না, কারণ তোমাদের জন্য আমি একটা ট্রাইপড কিনেছি, টেবিল ট্রাইপড, যার ফলে কি হবে, আমি ডাইরেক্ট কিন্তু বই থেকে ভিডিও করতে পারবো। তো এটা কি বলো তো, এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক ভলিউম 2। ওকে, রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ভলিউম 2 এর জেরক্স। হ্যাঁ, তো এখান থেকে আচ্ছা, বইটা নিলে কি হতো, একটু বোঝাতে অসুবিধা হতো, কারণ বইটা অনেকটা ভলিউমটা মোটা তো। ঠিক আছে, তার জন্য আমি জেরক্স নিয়ে নিয়েছি। দেখো, চলো শুরু করা যাক। আলো চ্যাপ্টারটা প্রথম শুরু করব। ঠিক আছে, এটা ফার্স্ট ভিডিও আমাদের ভলিউম 2 এর। আলো চ্যাপ্টার থেকে শুরু করব, ইউনিট 5। আজকে আমরা 5.1-এর যে শর্ট কোশ্চেনগুলো আছে এমসিকিউ আর 1 নম্বরের কোশ্চেন, সেগুলো সলভ করব প্রথমে। তো চলো শুরু করা যাক। ঠিক আছে, রায়মার্টিন ভলিউম 2। ওকে, রায়মার্টিন ভলিউম 2। আচ্ছা, পেজ নাম্বার দেখে নাও, পেজ 789। 1 নম্বর কোশ্চেন দেখো, কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করলে আপতন কোণের মান কত হবে? ঠিক আছে। আচ্ছা, আমি শুধুমাত্র যে সলভ করাবো তাও নয়, বুঝিয়েও দেবো যে কি করে হচ্ছে কি না। ওকে, দেখো কি বলা হচ্ছে, যে কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ঠিক আছে, বেশ, তাহলে একটা অবতল দর্পণ, দেখো আপতিত রশ্মি, অবিলম্ব কোনটা? অবিলম্ব সবসময় বক্রতা কেন্দ্র থেকে নিতে হয়, তাহলে এইটা অবিলম্ব, অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বেশ, দিয়ে কোন দিকে বেরিয়ে যাবে? ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। মনে রাখতে হবে, প্রধান অক্ষে সমান্তরালে যে আলোক রশ্মিটা আসছে সে সবসময় ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। বেশ, তাহলে আপতন কোণের মান কত? অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাই আপতন কোণ, তাহলে এটা কি হবে? 45 ডিগ্রি হবে আপতন কোণ। তাহলে আই সমান 45 ডিগ্রি। যদি বলে প্রতিফলন কোণ কত ডিগ্রি, সেটাও 45 ডিগ্রি, কারণ আমরা জানি আই সমান আর, প্রতিফলনের সূত্র। বেশ, তাহলে উত্তর হয়ে গেল অপশন ডি, অপশন ডি। ওকে, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে না, দর্পণটির 1 মিনিট, বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, তাহলে ফোকাস দৈর্ঘ্য আমরা জানি এফ সমান, আচ্ছা এই ফরম্যাটে প্রথম ভিডিও বানাচ্ছি তো, যার জন্য একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে, যে কতটা আসছে স্ক্রিনে কি না সেটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, তোমরাও একটুখানি অ্যাডজাস্ট করে নিও। ওকে, তো চলো দেখা যাক কি বলছে। তাহলে আমরা জানি যে ফোকাস দৈর্ঘ্য এফ সমান R/2, এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। এফ সমান R/2, উত্তল দর্পণই বলো বা অবতল দর্পণই বলো, সব ক্ষেত্রেই। এবার এখানে বের করতে কি দিয়েছে, বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে 20, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখে নাও ফোকাস দৈর্ঘ্য কত হবে। তাহলে 20/2 অর্থাৎ হয়ে যাবে 10 সেন্টিমিটার। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে 10 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো, বলছে দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন কোন দর্পণ? দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ। দেখো যখনই দেখবে যে কোনো জিনিসকে বড় করে দেখার দরকার হচ্ছে, তখনই কিন্তু অবতল দর্পণ। ওকে, আর একটা ব্যবহার বলো অবতল দর্পণের, তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর একটা ব্যবহার অবতল দর্পণ আর কোথায় ব্যবহার করা হয়ে থাকে। একটি বিন্দু আলোক উৎস থেকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত হবে? একটা কথা বলে রাখি, এখানে কি বলতে চাইছে, 4 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 4 নম্বর কোশ্চেন একটু বুঝিয়ে বলি তোমাদেরকে যে কি বলতে চাইছে। এইটা মনে করো একটা দর্পণ, ঠিক আছে, একটা অবতল দর্পণ আমি এখানে টেনেছি। এইটা বক্রতা কেন্দ্র সি। বলছে যদি কোনো আলোক রশ্মি এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পড়ে, তাহলে যেদিকে আসে সেই দিকেই যায়, এটা তো জানি, কারণ বক্রতা কেন্দ্র দিয়ে আসা মানে দর্পণে লম্বালম্বি পড়া, মানে অবিলম্ব বরাবর পড়া। আর অবিলম্ব বরাবর পড়লে আপতন কোণ কত ডিগ্রি, এই কোশ্চেনটাও দেয় জানো তো, আপতন কোণ 0 ডিগ্রি, আবার প্রতিফলন কোণ সেটাও 0 ডিগ্রি। কিন্তু যেদিকে এলো যদি সেই রাস্তা দিয়েই আবার রিভার্স করে ফিরে যায়, তাহলে তুমি কি বলবে যে স্যার 180 ডিগ্রি ঘুরে গেল, এইদিকে আসছিল ঘুরে আবার
এই দিকে এলো, তাহলে কত ডিগ্রি ঘুরে গেল? 180 ডিগ্রি ঘুরে গেল, ঠিক কি না বলো? ঠিক। তাহলে চ্যুতিকোণ কত? তাহলে চ্যুতিকোণ হলো এখানে 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি। নেক্সট, এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব বস্তুর অবস্থানেই তৈরি হয়? এটা মনে রাখতে হবে। আমি যদি বস্তুকে 2f দূরত্বে রাখি, অর্থাৎ সিতে রাখি, তাহলে যেখানে বস্তু রাখবো প্রতিবিম্ব সেখানেই তৈরি হবে। আবার যেমন বস্তু প্রতিবিম্ব তেমনই হবে, তার মানে বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার একই হবে। আবার দেখো দিয়েছে, কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তু রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কি হবে? এবার আমি জিনিসটা একটু তোমাকে বুঝিয়ে বলি। দেখো, মনে করো এইটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এইটা। আমি যদি বক্রতা কেন্দ্রে বস্তু রাখি না, তাহলে এইরকমভাবে এইখানে প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে যেমন বস্তু তেমন প্রতিবিম্ব। তাহলে রৈখিক বিবর্ধন এম সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য যা বস্তুর দৈর্ঘ্য তাই একই। তাহলে সেক্ষেত্রে কী হবে? রৈখিক বিবর্ধন 1 হয়ে যাবে, তাই না? হয়ে যাবে 1। আই থিঙ্ক ক্লিয়ার? ওকে, তাহলে দেখে নাও 5-এর কোশ্চেনের উত্তর 1 আছে কিনা। 1-এর সমান। ওকে, কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক? দৃষ্টিক্ষেত্র সর্বাধিক মানে অনেকটা জায়গা জুড়ে দেখা যায় উত্তল দর্পণের। দেখো, তোমরা যদি মোটর বাইকের ভিউ ফাইন্ডার দেখো, ঠিক আছে, ঠিক আছে, মোটর বাইকের ভিউ ফাইন্ডার, গাড়ির ভিউ ফাইন্ডারে এই উত্তল দর্পণ থাকে, যাতে আমরা পেছনের অনেকটা রাস্তা ভালো করে দেখতে পাই। তাহলে উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয়? কারণ যাতে আমরা অনেকটা জায়গা জুড়ে রাস্তাটাকে দেখতে পাই, সেই জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয় না। ঠিক আছে, অবতল দর্পণ ব্যবহার করলে কি হতো? এটাও কোশ্চেন দেয়। যদি একটা গাড়ি আসতো পিছনে, তাহলে সেই গাড়িটাই কিন্তু গোটা মিররটা জায়গা নিয়ে নিত, আমরা অন্য গাড়িগুলোকে আর দেখতেই পেতাম না। ঠিক আছে, গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? দেখেছো, পরেই কোশ্চেনটা দিয়েছে। কি হবে না, দৃষ্টিক্ষেত্র বাড়ানোর জন্য, যাতে অনেকটা জায়গা জুড়ে দেখতে পাই। অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? যদি ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তুকে রাখা হয়, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে, অপশান গোটা পড়ে নাও। প্রতিবিম্বটা কেমন হবে, সরি কেমন হবে? আচ্ছা, আমি একটা কেস বলি, আগে ছবিটাকে তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা আর কোনোদিন ভুলবে না জিনিসটা। দেখো, আমি এই জায়গায় ছবিটা আঁকছি। কত নাম্বার কোশ্চেন এটা? কোশ্চেন নাম্বার 7 নাকি? 7, ওকে। কোশ্চেন নাম্বার 7, একটা অবতল দর্পণ, এই একটা অবতল দর্পণ, ঠিক আছে, বেশ। এইটা ফোকাস, এইটা বক্রতা কেন্দ্র। তুমি ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে যদি বস্তুকে রেখে দাও, প্রতিবিম্ব হবে এই জায়গায়, আর প্রতিবিম্বটা হবে বিবর্ধিত। ঠিক আছে, মানে এইদিকে রে আসবে, রে আসার পর এইদিকে চলে আসবে, যেখানে মিট করবে, স্কেল দিয়ে টানবে, দেখবে একদম ভালো হবে। অবশ্যই স্কেল দিয়ে টানতে হবে, হাতে করে এই ছবিটা টানলে কিন্তু হবে না, হ্যাঁ, ঠিক আছে, নইলে মেলাতে পারবে না, আর কিছুই না, মেলাতে পারবে না। আর এই দিকে যদি আসে, তাহলে এইখানে এসে মিট করবে। ওকে, ফোকাসের মধ্যে দিয়ে আলো গেলে প্রধান অক্ষে সমান্তরালভাবে আলো বেরিয়ে যায়। তাহলে প্রতিবিম্বটা কেমন হলো? প্রতিবিম্বটা বস্তুর থেকে বিবর্ধিত, আর রেগুলো তো সত্যি সত্যি মিট করলো না, সত্যি সত্যিই তো এসে মিট করে গেছে রেগুলো, তাহলে একে বলবো সদ্বিম্ব। ওকে, সদ্বিম্ব। তাহলে উত্তর কোনটা হবে? সদ এবং বিবর্ধিত। অনুরূপ প্রশ্ন কি বলছে? একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ এবং বক্রতা ব্যাসার্ধ আর, একটি বস্তুকে দর্পণ থেকে ইউ দূরত্বে রাখলে একটি বৃহত্তর অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে যদি কি হয়? মানে এই কোশ্চেনটাই বলেছে, তোমাকে বলতে চেয়েছে বস্তুটাকে কোথায় রাখলে প্রতিবিম্ব পাবো বৃহত্তর এবং অবশীর্ষ। অবশীর্ষ মানে উল্টানো। এখনই তো দেখলাম তুমি কোথায় রেখেছো বস্তুকে, এই যে দেখো, তুমি বস্তুকে রেখে দিয়েছো ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে, তুমি কি পেয়েছো? বিবর্ধিত এবং অবশীর্ষ, অর্থাৎ উল্টানো প্রতিবিম্ব তুমি কিন্তু পেয়ে গেছো। ওকে, তাহলে কোথায় হবে দেখে নাও, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। তাহলে ইউ হবে ফোকাসের থেকে বড় আর বক্রতা ব্যাসার্ধের থেকে ছোট, এইটা হবে উত্তর। 8-এর কোশ্চেন দেখো, বলছে 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের সামনে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1 হবে? আচ্ছা, এখনই আমরা পড়লাম, যদি সিতে, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধে, বক্রতা কেন্দ্রে, যদি বক্রতা কেন্দ্রে আমরা বস্তুকে রাখি, তাহলে প্রতিবিম্ব একই রকম হবে। আচ্ছা, এফ বলে দিয়েছে 10, তাহলে আর কত? 2f, তার মানে 2 × 10 অর্থাৎ 20।
তাই তো? তাহলে 20 সেন্টিমিটারে তুমি যদি বস্তুকে রেখে দাও তাহলে প্রতিবিম্ব তুমি একই রকম পাবে, অর্থাৎ রৈখিক বিবর্ধন একই হবে। বুঝতে পেরেছ? তাহলে উত্তর হবে 20। কোশ্চেন নাম্বার 9, কোনো সমতল দর্পণ তোমার দিকে 20 সেমি পার সেকেন্ড বেগে এগিয়ে এলে তোমার প্রতিবিম্ব কত বেগে এগিয়ে আসবে? ডবল বেগে এগিয়ে আসবে, 40 সেমি পার সেকেন্ড বেগে এগিয়ে আসবে। ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা দেখা যাচ্ছে কিনা একবার দেখে নিই। হ্যাঁ ঠিক আছে। আসলে এই ফরম্যাটে তো আমি নতুন পড়াচ্ছি, হ্যাঁ মানে এই খাতার ভিডিও করে, তাই আমার একটুখানি অসুবিধা হচ্ছে যে কতটা দেখা যাচ্ছে বা কি না, তাই এটা একটু প্রথম দুদিন অ্যাডজাস্ট করে নাও, পরে ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, লম্ব আপতনের ক্ষেত্রে, আচ্ছা এটা তাহলে মনে রাখলে তো, যদি দর্পণ তোমার দিকে 20 সেমি পার সেকেন্ড বেগে এগিয়ে আসে, বা তুমি যদি দর্পণের দিকে 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাও, তাহলে প্রতিবিম্বের বেগ হবে ডবল। ওকে, লম্ব আপতনের ক্ষেত্রে আপতন এবং প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি হবে। লম্ব আপতন মানে কি সেটা বুঝতে হবে আগে। লম্ব আপতন মানে হচ্ছে অভিলম্ব বরাবর যদি আলো পড়ে, এইটা অভিলম্ব, তাহলে এই দিকে আলো পড়লে আবার এই দিকে ফিরে যাবে, তাহলে আপতন কোণও 0 ডিগ্রি, আবার প্রতিফলন কোণও 0 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 11, অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কেমন হয়? সর্বদা সৎ না, সর্বদা সৎ হয় না, সর্বদা অসৎ হয় না। সৎ যখন বস্তু অসৎ, আর অসৎ যখন বস্তু সৎ। তাহলে কোনটা হবে? দেখো এইগুলা কিন্তু হবে না, সব সর্বদা সৎ হয় না, সর্বদা অসৎ হয় না। তাহলে কি হবে? অসৎ হবে যখন বস্তু সৎ, না সৎ হবে যখন বস্তু অসৎ। তাহলে কোনটা হবে বলো তো? তাহলে উত্তর হয়ে যাবে সৎ যখন বস্তু অসৎ। ঠিক আছে, সৎ যখন বস্তু অসৎ, এটা মনে রাখতে হবে। প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতিকোণের সূত্র কোনটি? প্রতিফলন, প্রতিসরণ নয় কিন্তু, প্রতিফলন। আচ্ছা এটা আমি একটু বুঝিয়ে দিই, অনেকে হয়তো এটা জিনিসটা জানো না, তারা শিখে নাও একটু। দেখো কি বলতে চাইছে, মনে করো আচ্ছা আশা করি দেখা যাচ্ছে ঠিকঠাক। ওকে, দেখো মনে করো এইটা একটা সমতল দর্পণ, ঠিক আছে? এই সমতল দর্পণের এই দিক বরাবর আলো পড়লো, যেদিকে আলো পড়লো, আচ্ছা আচ্ছা এটা অবিলম্ব, সরি এটা অবিলম্ব, এই দিকে আলো পড়েছে, ঠিক আছে? এই দিকে বেরিয়ে গেছে, এইটাকে তুমি কি বলো? অ্যাঙ্গেল আই, আর এটাকে তুমি কি বলো? অ্যাঙ্গেল আর। যদি এই দর্পণটা না থাকতো, এই আলোটা কোন দিকে বেরিয়ে আসতো? এই দিকে বেরিয়ে আসতো, ঠিক কিনা বলো? তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? গোটা অ্যাঙ্গেলটা ছিল 180 ডিগ্রি, ঠিক? তাহলে ও নিজের রাস্তা থেকে কতটা সরে গেছে? এতটা সরে গেছে। এইটা কত? এইটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর। কেন বলো তো? দেখো বলি, এই গোটা অ্যাঙ্গেলটা 180, আমি আবারও বলছি গোটা অ্যাঙ্গেলটা 180। তাহলে এই 180 থেকে তুমি যদি আই আর আরকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি এইটুকু অ্যাঙ্গেল পেয়ে যাবে, ঠিক কি না? তাহলে তুমি এইটুকু অ্যাঙ্গেল পেয়ে যাবে। তাহলে 180 মাইনাস আই প্লাস আর, আচ্ছা ইকুয়াল টু 180 মাইনাস আইয়ের জায়গাতে আই তো থাকলেও আবার আর এর জায়গাতেও আই, তাহলে কত হলো? যে 180 মাইনাস 2i হয়ে গেল উত্তর, 180 মাইনাস 2i। আশা করি ক্লিয়ার। এবার দেখে নাও উত্তরটা এখানে মিলেছে কিনা। আচ্ছা এখানে আই এবং আর দিয়ে আছে, তাহলে এইটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে? এইটাই হয়ে যাবে উত্তর। আবার 180 মাইনাস 2iও হবে, দেখিয়ে দিলাম। বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎ বিম্ব তৈরি করতে প্রয়োজন কি? বৃহত্তর অসৎ বিম্ব তৈরি করতে প্রয়োজন উত্তল দর্পণ, সরি অবতল দর্পণ, মনে রাখবে। আর কখন তৈরি হয় সেটাও বলে দিই, যখন বস্তু ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে থাকে। দেখিয়ে দিচ্ছি আমি, যদি বস্তুটা, এটা মনে করো অবতল দর্পণ, ঠিক আছে? এরকম করে তোমাদেরকে পড়তে হবে, যখনই তুমি একটা এমসিকিউ পড়ছো তার ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে, তবেই সেই এমসিকিউটা কিন্তু তোমার ভালো করে মনে থাকবে। এবার এইটা হচ্ছে গিয়ে এফ, আর এইটা হচ্ছে গিয়ে আর, আর এইটা হচ্ছে গিয়ে মেরু। তাহলে মেরু আর ফোকাসের মাঝে যখন একটা বস্তু থাকবে, এইটা মেরু, ঠিক আছে? আর এটা ফোকাস, মেরু আর ফোকাসের মাঝে যখন একটা বস্তু থাকবে তখন আমরা প্রতিবিম্ব পাবো এইখানে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে প্রতিবিম্বটা কেমন হবে? বিবর্ধিত। আর প্রতিবিম্ব, আচ্ছা 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 এক মিনিট এক মিনিট, এটা ভুল হচ্ছে, এইখানে হবে, এইখানে এইখানে। কী করে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো কী করে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নিচে তার একটা ছবিটা আঁকি তার জন্য, তাহলে ওরা ভালো বুঝতে পারবে। দেখো এখানে বস্তু আছে,
এই গেল, ঠিক আছে, এই দিকে বেরিয়ে চলে গেল, এটা ফোকাস। ওকে, আর একটা আলোক রশ্মি কোন দিকে যাবে? সি এর মধ্যে দিয়ে। তাহলে সি এর মধ্যে দিয়ে যদি যায়, যেদিকে যাবে সেই দিকেই ফিরে আসবে। এটা সি বিন্দু, সি মানে বক্রতা কেন্দ্র, ঠিক আছে। আর এইটা এইদিকে, এরা কোনো দিনই মিলিত হবে না, এরা প্যারালাল নয়, এটা এরকম করে এখানটা ফাঁক হয়ে গেছে, ঠিক আছে। তোমরা স্কেল দিয়ে আঁকলে এটা আরও ভালো বুঝতে পারবে। তাহলে এইটাকে কী করবো আমরা? ব্যাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে। এটা যদি ব্যাকে বাড়িয়ে দিই তাহলে এইখানে মিলিত হবে। তাহলে এইটা হচ্ছে প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা কেমন? এই প্রতিবিম্বটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, সৎ নয়, ঠিক আছে। এইটা অসৎ প্রতিবিম্ব, কারণ রেগুলা সত্যি সত্যি তো মেলেনি, ঠিক আছে। আমরা পিছনের দিকে বাড়িয়ে দিয়েছি, দিয়ে মিলিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এইটা যদি হয় এ, এইটা যদি হয় বি, আর এটা কি বলবো তাহলে? এ ড্যাশ, আর এটাকে বলবো আমরা বি ড্যাশ। তাহলে এটা হচ্ছে কি? অসৎ প্রতিবিম্ব। হ্যাঁ, আচ্ছা, তারপরে উত্তল দর্পণে সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ কি হয়? উত্তল দর্পণ যদি হয়, সমান্তরাল আলোক রশ্মি যদি আসে, তাহলে প্রতিফলনের পরে সেটা অপসারী হয়ে যায়, মানে ছড়িয়ে যায়, ঠিক আছে। আর অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, মানে মিলিত হয়ে যায় এক জায়গায়। বুঝতে পেরেছ? চকচকে স্টিলের বাটির ভেতরের পৃষ্ঠ কেমন আচরণ করে? ভেতরের পৃষ্ঠ আচরণ করে অবতল দর্পণ, তাই না? আর বাইরের পৃষ্ঠ উত্তল দর্পণ। অবতল দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কেমন হবে? একটু আগেই বলে দিলাম, মেরু এবং মুখ্য ফোকাস, তাহলে প্রতিবিম্ব হবে অসৎ এবং বিবর্ধিত। একটু আগে যে ছবিটা এঁকে দিলাম, তাই না? অসৎ এবং বিবর্ধিত। উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র, উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের কোথায় থাকে? দেখো, বক্রতা কেন্দ্র প্রতিফলক উত্তল দর্পণ, কিন্তু হ্যাঁ একটুখানি বুঝিয়ে বলি। এইটা উত্তল দর্পণ, এইটা উত্তল দর্পণ, এর বক্রতা কেন্দ্র কোথায়? বক্রতা কেন্দ্র মানে কি? যদি এইটা একটা গোলক হতো, তাহলে এই গোলকের কেন্দ্র, এই গোলকের কেন্দ্র, এই গোলকের কেন্দ্র যেখানে হতো সেটাই হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে সেটা এইখানে হতো, তাহলে সেটা কোথায় আছে? আলো তো এইদিকে আসছে, এইদিকে আলো আসার পরে এইদিকে ছিটকে পালিয়ে যাচ্ছে, তাই তো নাকি? সেই জন্য বলছো যে অপসারী, ঠিক আছে। তাহলে এইটা কোথায় আছে? দর্পণের পিছনে আছে, ঠিক আছে। তাহলে উত্তর কী হবে? দর্পণের সামনে হবে না, দর্পণের পিছনে হবে। আর অবতল দর্পণ হলে দর্পণের সামনে হতো। আচ্ছা, তারপরে কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? অসৎ হবে, ছোট হবে এবং সমশীর্ষ হবে উত্তল দর্পণে, ঠিক আছে। উত্তল দর্পণে সবসময় ছোট প্রতিবিম্ব গঠিত হয়। আমি একটু দেখিয়ে দিই। এইটা মনে করো একটা উত্তল দর্পণ, বুঝতে পেরেছ? এইটা মনে করো একটা উত্তল দর্পণ। এই, তাহলে তুমি এই দিকে একটা রেকে ফেললে, সেই রেটা এই দিকে পালিয়ে গেল, তুমি এটাকে ডট 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 করে এখানে মিলিয়ে দিলে, ঠিক আছে তো। আর একটা রেকে, এই যে এটা বস্তু, আর একটা রেকে তুমি কি করবে না, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠাবে। এটা তো ফোকাস, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠাতে গেলে, ঠিক আছে, এই যাবে, এই দিকে ফিরে আসবে, তোমার মনে হবে যেন এইখানে গিয়ে মিট করছে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে প্রতিবিম্ব। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো তো? এইটা হচ্ছে গিয়ে এ বি বস্তু, আর এইটা হচ্ছে গিয়ে এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা কেমন? ছোট, অর্থাৎ খর্বাকার এবং সমশীর্ষ, মানে উল্টে যায় নাই, ঠিক আছে, সোজা আছে। তাহলে কোনটা হবে? ওই যে উত্তল দর্পণ। বেশ, একটি অবতল দর্পণের মেরু এবং ফোকাসের মাঝে একটি বস্তুকে রাখলে রৈখিক বিবর্ধন কি হবে? আচ্ছা, একটু আগেই আমরা পড়েছি, জিনিসটা বুঝতে হবে কিন্তু, মুখস্থ করে মনে রাখতে পারবে না। এইটা অবতল দর্পণ, এইটা হচ্ছে অবতল দর্পণ। ফোকাস আর মেরুর মাঝে বস্তু রাখবে, ফোকাস আর মেরু, এইটা ফোকাস আর এইটা মেরু। ফোকাস আর মেরুর মাঝে তুমি যদি বস্তু রাখো, তাহলে প্রতিবিম্ব, আচ্ছা আমি উল্টো করে কেন আঁকছি? উল্টো করে নয়, এইখানে বস্তু রেখেছো, তাহলে প্রতিবিম্ব হবে এইখানে, কিন্তু বিবর্ধিত। তাহলে প্রতিবিম্ব যদি বিবর্ধিত হয়, তাহলে আই বড় আর ও ছোট, মানে প্রতিবিম্বের উচ্চতা বেশি আর বস্তুর উচ্চতা কম, তাহলে বিবর্ধন এম সমান আই বাই ও। তাহলে এইটা কি হবে? আই বড় ও ছোট, তাহলে এইটা হবে গ্রেটার দেন 1, একের থেকে বেশি, ঠিক আছে। তাহলে একের থেকে বেশি কোনটা দেখো, এখানে একের থেকে বেশি কোনটা দেখে নাও। এক তো হবে না, হাফ হবে না, তাহলে একের থেকে বেশি এখানে একটা আছে 2। আর এক কখন হবে? যখন সিতে অবস্থিত হবে, তার মানে বক্রতা কেন্দ্রে যখন বস্তু অবস্থিত হবে। আচ্ছা, গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি? একটি। গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা একটি। তাহলে আমরা এইটা সলভ করে ফেললাম আজকে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সলিউশন করে দেবো। হ্যাঁ, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যারা ভিডিওটা দেখছো কেমন লাগলো।